পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা চাইতেন বিচার বিভাগ তাই বাস্তবায়ন করত, এমন অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন। তিনি দাবি করেন শেখ হাসিনা ও তার পরিবার দেশ থেকে ৮০,০০০ কোটি টাকা পাচার করেছেন। রিজভী বলেন, যে বিচারক খালেদা জিয়ার সাজা দিয়েছেন, অবসরের পর তাকে পদোন্নতি দিয়ে উচ্চ আদালতের বিচারক নিয়োগ দেওয়া হয়। যেসব বিচারক বিচারের নামে জুডিশিয়াল হত্যা করেছেন তাদের বিচারের দাবিও জানান রিজভী। বলেন, শেখ হাসিনার যে জমি পছন্দ হতো তা নিজের করে নিতেন, যার সবশেষ উদাহরণ পূর্বাচলের রাজুকের প্লট। বিচারক যে আপনার দলের কৃতদাস হতে পারে এবং একজন প্রধানমন্ত্রীর অবৈধ প্রধানমন্ত্রীর কৃতদাস হতে পারে, তো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। একটা জুডিশিয়াল কিলিং করেছেন, জুডিশিয়াল সন্ত্রাস করেছে যে বিচার বিভাগের কিছু জজ, তাদের বিরুদ্ধে তো আজকের এটা তো বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো। বিএনপির সাথে জামায়াতের কোনো বিরোধ নেই বলেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জামায়াতের নায়েবে আমির বলেন, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের সাথে একযোগে কাজ করার কথা জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত। বাংলাদেশে বিনিয়োগ করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানান ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ। বিএনপির সাথে জামায়াতে ইসলামীর দূরত্ব আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে নায়েবে আমির বলেন, বিএনপির সাথে জামায়াতের বিরোধ নেই। জামায়াতে ইসলামী অনুভবও করে না যে বিএনপির সাথে তাদের কোনো বিরোধিতা রয়েছে। বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল ওদের ফোর্সেন সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই। দ্রুত জাতীয় নির্বাচন দেয়া না হলে ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সকালে সমসাময়িক বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দেন। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এভাবে চললে সরকার জনরোষে পড়বে বলেও মন্তব্য করেন অলি আহমেদ। অলি আহমেদ বলেন, সরকারের উপদেষ্টারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছেন না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। হাজার হাজার লোকের সমাগম করতে অর্থের জোগান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ছাত্রদের মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তৈরি না করতে আহ্বান জানান এলডিপির সভাপতি। উপদেষ্টারা নিজের কাজ করছে না, কিন্তু ভারত ইলিশ মাছ কিভাবে পাঠাবে, পলিথিন কিভাবে বাজার থেকে উঠে নেবে, এগুলি হলো তাদের সংস্কার। আসল জনগণের সমস্যার দিকে তারা কোনো দৃষ্টিপাত করছে না। সুতরাং আমরা আজকে দাবি করছি, সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে। যদি সংসদ নির্বাচন না দেয়, তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। আলোচনার আশ্বাসের পর 2 ঘন্টা অবস্থান কর্মসূচি শেষে সচিবালয়ের সামনে সড়ক ছেড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে বিকেল 5টার দিকে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ 3 দাবিতে বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা করে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন তারা। শিক্ষার্থীরা জানান, মন্ত্রণালয়ে তাদের দাবির বিষয়ে বুধবার আলোচনা করবে। মন্ত্রণালয় ও ইউজিসির আশ্বাসে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। রোববার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। অনশনরত শিক্ষার্থীদের মধ্যে 16 জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি আবাসন সংকট নিরসনের দাবিও শিক্ষার্থীদের। মন্ত্রণালয় থেকে এবং ইউজিসি থেকে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তো এই দাবি মেনে নেওয়ার ফলে আমরা আমাদের অনশন প্রত্যাহার করছি এবং আমরা অনশন ভঙ্গ করছি। এখন আমার শিক্ষার্থীরা অনশন সাময়িকভাবে প্রত্যাহার করেছে। প্রয়োজন বোধে আমরা আবারও ছাত্র এবং শিক্ষক মিলে আমরা বৃহত্তর কর্মসূচির দিকে আগাবো। চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারও সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পুলিশের 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপপরিদর্শকরা।
সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সচিবালয়ের বিপরীত পাশে অবস্থান নেন তারা। তাদের অভিযোগ, বিগত 1 বছর অনেক ত্যাগ স্বীকার করে প্রায় বিনা বেতনে তারা ট্রেনিং করেছেন। যখন চাকরিতে নিয়মিত হওয়ার সময় আসে তখনই বাদ দেওয়া হয়। ওই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট 823 জন ছিলেন। তারা গত বছরের 4 নভেম্বর থেকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণ শুরু করেন। তাদের মধ্যে 3 ধাপে 313 জনকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেয় একাডেমি। পরে তাদের চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়। যেহেতু আমাদের সাথে একটা বৈষম্য করা হয়েছে, তো আমরা এর সুষ্ঠু বিচার আমরা পাব। স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারকে, মাননীয় আইজিপি স্যারকে, সবাইকে আমরা যেখানে যেখানে দেওয়ার প্রয়োজন সবাইকে শৃঙ্খলার সাথে আমরা স্মারকলিপি জমা দিচ্ছি, কিন্তু আমরা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকমের রেসপন্স পাইনি। চট্টগ্রামে আদালত চত্বরে হামলা ভাঙচুরের মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন 65 জন আইনজীবী। সকালে অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট হাসান শাহরিয়ার তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে নিরাপত্তা নিশ্চিতে সকাল থেকে আদালত প্রাঙ্গণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। বেলা 11:30টার দিকে 65 জন আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। জায়গার অভাবে অনেক আইনজীবীকে শুনানি চলার সময় বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আসামি পক্ষের আইনজীবী রাজীব পাল জানান, নিহত আইনজীবী সাইফুল ইসলামের ভাই খান আলমের করা মামলায় আত্মসমর্পণের আবেদন করেন তারা। একই সঙ্গে তারা পেশাগত কাজ চালিয়ে যেতে পারবেন বলেও জানান তিনি। রাষ্ট্রপক্ষ সহ বিজ্ঞ আইনজীবীদের শুনানি অন্তে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 65 জন আইনজীবীকে চার্জশিট দায়ের পর্যন্ত 1000 টাকার বন্ধ জামিন মঞ্জুর করেছেন। বেশিরভাগ আইনেই অভিযোগই হচ্ছে কিন্তু কি বেলেবল সেকশন, এবং এই সেকশনে লল্যান্ড কোর্ট চার্জশিট পর্যন্ত জামিন দিয়েছেন আজকে। এখনো 5 লাখের মতো আসন খালি থাকলেও স্কুলে ভর্তি হতে পারেনি অনেক শিক্ষার্থী। নির্দিষ্ট স্কুল কেন্দ্রিক আবেদন করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে, আসন খালি থাকলে অনুমতি নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে স্কুলগুলো। তবে দেশের সব স্কুল একই মানে আনা তাগিদ দিয়েছেন শিক্ষা গবেষকরা। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ হয় গত 17 ডিসেম্বর। কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে অনলাইনে হয় লটারি কার্যক্রম। এবার সরকারি বেসরকারি স্কুলে আসন ছিল 11,16,389টি। বিপরীতে ভর্তির আবেদন করে 9,83,539। অপেক্ষমান তালিকা সহ নির্বাচিত হয় 6,12,818 শিক্ষার্থী। আসন খালি থাকার পরও ভর্তির সুযোগ পায়নি অনেক শিক্ষার্থী। আমার বাচ্চা যেহেতু এখনো ভর্তির সুযোগ পায় নাই, কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে এখনো আসন খালি আছে 5 লাখের মতো, তাই সবাই ভর্তি হতে পারবে। মাউসির অনুমোদন নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে আসন খালি থাকা স্কুল। ঢাকা শহরের যে স্কুলগুলো, বিশেষ করে বেসরকারি স্কুল, সরকারি স্কুল, এখানে যত চাপ, ভর্তি প্রক্রিয়ার চাপ, এরপরে এর বাইরে কিন্তু সেই চাপটুকু আর নাই। তাদেরকে আবার নির্দিষ্ট বলা আছে যেখানে এরকম হবে না তারা কিন্তু পরবর্তীতে আবেদন কল করতে পারবে বা তাদের কাছ থেকে চাইতে পারে যে কারা কারা ইন্টারেস্ট, সেটা আমাদের অনুমতি সাপেক্ষে কাজগুলি করতে পারবে। শিক্ষা গবেষকরা বলছেন দেশে মানসম্মত স্কুল কম থাকায় সবাই নির্দিষ্ট কিছু স্কুল বেছে নেয়। সব স্কুলকে এক মানে নিয়ে আসতে পারলে এ সংকট দূর হবে। সকল স্কুলকে একই মানের নেওয়া লাগবে, অর্থাৎ যে আমরা যে সকল স্কুলগুলোর জন্য গার্ডিয়ানরা যে এক ধরনের হুড়ুহুড়ি করছে, হুমড়ি খেয়ে পড়ছে, ওই মানের শিক্ষক, ওই মানের ইনফ্রাস্ট্রাকচার আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। এদিকে স্কুলে ভর্তিতে কেউ অতিরিক্ত টাকা নিলে সরাসরি অভিযোগ দেওয়ার আহ্বান মাউসির। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সার্ভার সমস্যার কারণে 5 দিন ধরে বন্ধ রয়েছে সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি। এ সম্পর্কিত কোনো তথ্য না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের। গেল মঙ্গলবার থেকে সঞ্চয়পত্রের লেনদেন করতে পারছেন না গ্রাহকরা, এমনকি কোনো ধরনের মুনাফা তুলতেও পারছেন না তারা। হেল্প ডেস্ক থেকে ফর্ম পূরণে সহায়তা করা হলেও সার্ভার চালুর বিষয়ে কোনো তথ্য নেই বলে জানানো হচ্ছে গ্রাহকদের। সঞ্চয়পত্র করতে এসে অনেক গ্রাহক দীর্ঘ সময় অপেক্ষা করে শেষ পর্যন্ত ফিরে যান সার্ভার জটিলতার কারণে। তবে অধিদপ্তর বলছে সফটওয়্যার আপগ্রেডের কাজ চলছে, দ্রুত লেনদেন চালুর আশা অধিদপ্তরের। কারো ইমার্জেন্সি মিট আপ করার জন্য টাকা দরকার, টাকা তুলতে পারতেছে না,
তা কাজেই একটা ব্যাংকিং চ্যানেলে বা ব্যাংকিং কার্যক্রমে এইভাবে সার্ভার বন্ধ হয়ে যাওয়া, তার বিকল্প না রাখা, এটা খুবই দুঃখজনক। কোভিড আসে না দেখে আমি জাস্ট জানার জন্য আসলাম, ওরা কোনো কথা বলতে পারে না, বলে যে একটা নোটিশ টানায় রাখছে যে সার্ভার সমস্যা। ওনারা বললো যে এটা অটো আমার অ্যাকাউন্টে চলে যাবে, কিন্তু সার্ভারের সমস্যার কারণে ওটা দিতে পারতেছে। আমরা যারা মধ্যবিত্ত লোক আছি, এরা সঞ্চয়পত্রের উপরে অনেকটা নির্ভরশীল, তাই কর্তৃপক্ষের প্রতি অনুরোধ এটা দ্রুত দৃষ্টি দেবার জন্য। আসছে রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য গরু ও খাসির মাংস বিক্রি করবে না মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, শুধু মুরগি, ডিম ও তরল দুধ বিক্রি করবে। সক্ষমতার অভাবে রোববার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। চড়া মূল্যস্ফীতির বাজারে সরকারের এমন সিদ্ধান্তে হতাশ ভোক্তা ও খামারিরা। গত কয়েক বছর ধরে রোজার মাসে ভ্রাম্যমাণ গাড়িতে মাংস, দুধ, ডিম বিক্রি করে আসছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বাজারের চেয়ে দাম কম থাকে বলে এতে ভোক্তাদের ব্যাপক আগ্রহ, কিন্তু এবার মিলবে না গরু ও খাসির মাংস। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের সভাপতিত্বে এক বৈঠকে সিদ্ধান্ত হয় রোজায় শুধু তরল দুধ, ডিম ও মুরগি বিক্রি করা হবে। প্রতি লিটার গরুর দুধ 80 টাকা, ড্রেস ব্রয়লার মুরগি 250 টাকা কেজি ও 9.5 টাকা দরে মুরগির ডিম বিক্রি হবে। আমার যে ক্যাপাসিটি আছে প্রাণী সম্পদ অধিদপ্তরে সেটা ব্যবহার করে এবং স্টেক হোল্ডারদের সাথে নিই। তো সেই কারণেই আমরা এই যেগুলো প্রায়োরিটি বেসিসেই আমরা কিন্তু এই কার্যক্রমটা শুরু করব। এখনো পর্যন্ত ওই রকম কোনো ডিসিশন হয়নি। প্রাথমিক যেটা সিদ্ধান্ত হয়েছে যে এই 3টা প্রোডাক্টের নিয়ে কার্যক্রম শুরু করা হবে। চড়া মূল্যের বাজারেও প্রতি কেজি গরু ও খাসির মাংস 600 ও 900 টাকায় কিনতে পারত ভোক্তারা। এবার এ সুযোগ বন্ধ রাখার সিদ্ধান্তে হতাশ সবাই। বর্তমানে সব জিনিসের দাম বেশি, আর সবাই তো আর কিনা খাইতে পারে না। এটা গরিব মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা হইতে পারে, সরকারের যদি এটা সুযোগ সুবিধা দিত। গরুর মাংস অন্তর্ভুক্ত না থাকে তাহলে এই আয়োজনটা আমার কাছে মনে হয় ফিকে হয়ে যাবে এবং ওভারহেড কস্ট কিন্তু সেমই থাকবে। আপনার আইটেম কমতেছে দুইটা, মূল আইটেম দুইটাই কমে যাচ্ছে, কিন্তু ওভারহেড কস্টটা কিন্তু সেম থাকবে। আপনার দুধ এবং মুরগির মাংস বিক্রি করার জন্য কিন্তু আপনি খোলা ভ্যানে বিক্রি করতে পারবেন না, শেলফ লাইফ নষ্ট হয়ে যাবে। গত বছর রমজানে মাংসের পাশাপাশি মাছও বিক্রি করেছিল সরকার। এবার মাছ বিক্রি নিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছে অধিদপ্তর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।